নমস্কার বন্ধুরা, আমার নাম সুমনা। আমি উত্তর ২৪ পরগনার এক মফস্বল শহরে থাকি। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে খারাপ ভাববেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার হয়ে মানুষ অনেক সময় এমন কিছু করে ফেলে যার কোনো সামাজিক স্বীকৃতি থাকে না। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার জীবনের মতো আরও রোমাঞ্চকর গল্প আপনারা মিস না করেন। চলুন ফিরে যাই সেই হাড় কাঁপানো শীতের রাতে। সেবার শীতটা জাঁকিয়ে পড়েছিল। পৌষ মাসের শেষ দিক, হাড় কাঁপানো ঠান্ডা আর ঘন কুয়াশায় চারপাশটা যেন মুড়েছিল। আমার স্বামী অয়ন কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে, মাসে বা ২ মাসে একবার আসে। বাড়িতে আমি আর আমার ৫ বছরের মেয়ে তিতলি থাকি। শাশুড়িমা তীর্থে গিয়েছিলেন মাসির বাড়িতে, বাড়িটা একদম ফাঁকা। ঠিক এই সময় অয়নের দূর সম্পর্কের এক ভাই রকি আমাদের বাড়িতে এসে ওঠে। রকি এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে, মাস্টার্স কমপ্লিট করে চাকরির চেষ্টা করছে। এই শহরে ওর একটা ইন্টারভিউ ছিল, তাই দিন দুয়েকের জন্য ও আমাদের গেস্ট রুমে থাকার জন্য এসেছিল। রকিকে আমি বিয়ের পর খুব একটা দেখিনি, শুধু ছবিতে যা দেখা। সামনাসামনি দেখে বুঝলাম ও এখন বেশ সুঠাম স্বাস্থ্যের অধিকারী এক সুদর্শন পুরুষ। ওর চোখের চাহনিতে এমন একটা কিছু ছিল যা প্রথম দেখাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছিল, যদিও আমি সেটাকে পাত্তা দিইনি। সেদিন সন্ধ্যা থেকেই আকাশটা মেঘলা ছিল, সাথে কনকনে উত্তরে হাওয়া। তিতলিকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। রকি ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। আমি রান্নাঘরে রাতের খাবার গরম করছিলাম। ঠান্ডায় আমার হাত পা যেন জমে যাচ্ছিল। অয়ন নেই আজ প্রায় ২ মাস। শরীরের ভেতর এক ধরনের সুপ্ত ক্ষুধা আর একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু সেটা প্রকাশ করার কোনো উপায় ছিল না। রাত তখন ১০টা, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। মফস্বলে শীতকালে লোডশেডিং হলে চারিদিকটা যেন ভুতুড়ে হয়ে যায়। আমি মোমবাতি খুঁজতে গিয়ে দেখি মোমবাতি নেই। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখলাম রকি সোফায় বসে অন্ধকারে মোবাইলের আলোয় কিছু একটা দেখছে। আমাকে দেখে ও চমকে উঠল। বৌদি, কারেন্ট চলে গেল? রকি জিজ্ঞাসা করল। হ্যাঁ রে, ইনভার্টারটাও কাজ করছে না মনে হয়। তুই বস, আমি একটা হ্যারিকেন বা বাতি খুঁজে আনি, বললাম আমি। কিন্তু অন্ধকারে কিছু খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একটা বাজ পড়ার শব্দে আমি খুব ভয় পেয়ে ও মা গো বলে চিৎকার করে উঠলাম। আসলে অয়ন বাসে না থাকলে আমার খুব ভয় করে। আমার চিৎকার শুনে রকি দৌড়ে রান্নাঘরে এলো। কি হলো বৌদি, ভয় পেলে? অন্ধকারে রকি আমার একদম কাছে এসে দাঁড়িয়েছিল। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। ওর শরীরের একটা পুরুষালী গন্ধ আমার নাকে আসছিল। আমি কাঁপছিলাম, ভয়ে নাকি শীতে তা বুঝতে পারছিলাম না। রকি, আমার খুব ভয় করছে রে, আমি অস্ফুট স্বরে বললাম। রকি আলতো করে আমার হাতটা ধরল। ওর হাতটা খুব গরম ছিল। সেই উষ্ণতা আমার বরফ শীতল শরীরে যেন বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। ভয় নেই বৌদি, আমি তো আছি, রকি ফিসফিস করে বলল। ওর গলার স্বরটা হঠাৎ খুব ভারী শোনাল। আমরা ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো শীতের রাতে। পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। আমি একটা পাতলা শাড়ি পরেছিলাম, ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিলাম। রকি সেটা লক্ষ্য করল। বৌদি, তোমার তো খুব ঠান্ডা লাগছে, দাঁড়াও, আমি একটা চাদর দিচ্ছি। ও নিজের গায়ের শালটা খুলে আমার গায়ে জড়িয়ে দিতে এলো। শালটা জড়ানোর সময় ওর হাতটা আমার পিঠ স্পর্শ করল। আমার মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ বয়ে গেল। আমি ওর দিকে তাকালাম। মোবাইলের আবছা আলোয় দেখলাম রকি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে শুধু সম্মান ছিল না, ছিল এক আদিম কামনা। আমি চোখ নামিয়ে নিলাম। না কেন জানি না, অয়নের অবহেলা আর এই দীর্ঘ একাকিত্ব আমাকে দুর্বল করে দিচ্ছিল। রকি ধীরে ধীরে আমার পাশে বসল। বৌদি, দাদা তো তোমাকে একদম সময় দেয় না তাই না? রকি খুব নিচু গলায় জিজ্ঞাসা করল। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললাম। তুমি খুব সুন্দর বৌদি, এই শীতে একা থাকতে তোমার কষ্ট হয় না? ও আবার প্রশ্ন করল। এবার ওর গলাটা একটু কাঁপা কাঁপা। আমি বুঝলাম সম্পর্কটা ভুল দিকে যাচ্ছে, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছিলাম না। রকি সাহস পেয়ে আমার হাতের ওপর ওর হাত রাখল। আমি হাতটা সরিয়ে নিলাম না। এটাই ছিল আমার ভুল ইশারা। ও ভাবল আমি সম্মতি দিচ্ছি।
রকি, কি করছিস? এটা ঠিক না। আমি খুব দুর্বলভাবে প্রতিবাদ করলাম। রকি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভুল ঠিক জানি না বৌদি, কিন্তু তোমাকে আজ এই অন্ধকারে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। তুমি কি একটুও অনুভব করছো না? ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে লাগছিল। আমার শরীরের সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ছিল। আমি তাকালাম ওর চোখের দিকে। ওর শরীরের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর আয়ত্ত হারিয়ে ওর কাঁধে হাত রাখলাম। রকি আর দেরি করল না। ও আমাকে চাপটে ধরল। বাইরে বৃষ্টির শব্দ আর ঘরের ভেতর আমাদের দুজনের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। রকি আমাকে সোফার উপর একটু হেলিয়ে দিল। ওর হাত আমার কোমরে বিচরণ করতে শুরু করল। আমি চোখ বন্ধ করে ফেললাম। অয়ন আমাকে গত কয়েক বছরেও এতটা আদর করেনি যতটা রকি এই কয়েক মুহূর্তে আমাকে অনুভব করাচ্ছিল। রকি আমার গলার কাছে মুখ নিয়ে এলো। ওর ঠোঁটের ছোঁয়া পেতেই আমি কেঁপে উঠলাম। না রকি, কেউ দেখে ফেলবে। আমি শেষবারের মতো বাধা দেওয়ার চেষ্টা করলাম। কেউ দেখবে না বৌদি, তিতলি ঘুমাচ্ছে, আর কেউ নেই বাড়িতে, বলে ও আমার ঠোঁটে ঠোঁট রাখল। সেই মুহূর্তটা ছিল আমাদের দুজনের জন্যই সমস্ত সামাজিক বাঁধন ছিঁড়ে ফেলার মুহূর্ত। আমি ভুলে গেলাম আমি কারুর স্ত্রী, কারুর মা। আমি তখন শুধুই একজন নারী, যে ভালোবাসার উষ্ণতা চায়। রকি আমাকে পাঁজাকোলা করে বেডরুমে নিয়ে গেল। বিছানায় শোয়ানোর পর ও আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিল। আমি লজ্জায় মুখ ঢাকতে চাইলাম, কিন্তু ও আমার হাত দুটো সরিয়ে দিয়ে বলল, লজ্জা পেও না বৌদি, তুমি অপরূপা। ওর স্পর্শে আমার শরীর যেন মোমের মতো গলে যাচ্ছিল। আমি নিজের অজান্তেই ওর পিঠ খামচে ধরলাম। ও যখন আমার বুকে চুমু খেতে থাকল, আমি অস্ফুট স্বরে গোঙাতে লাগলাম। আমার মনে হচ্ছিল এই রাত যেন কোনোদিন শেষ না হয়। আমরা ভেসে গেলাম এক নিষিদ্ধ সুখের সাগরে। কোনো কথা হলো না, শুধু শরীরের ভাষায় আমরা একে অপরের একাকিত্ব ঘোচাতে লাগলাম। আমাদের এই সম্পর্ক সমাজ মানবে না জানি, কিন্তু সেই রাতে আমাদের কাছে সমাজ তুচ্ছ ছিল। ভোর রাতে যখন বৃষ্টি থামল, তখন আমাদের হুঁশ ফিরল। রকি আমাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়েছিল। আমি ওর বুকের মধ্যে মাথা রেখে ভাবছিলাম কি করলাম আমি, কিন্তু অদ্ভুতভাবে মনে কোনো অপরাধবোধ ছিল না, ছিল এক অদ্ভুত প্রশান্তি। আমি জানতাম এই রাতটাই শেষ, এরপর আমরা আবার স্বাভাবিক দেবর বৌদি হয়ে যাব। কিন্তু এই স্মৃতিটুকু আমৃত্যু আমার সাথে থাকবে পরদিন। পরদিন সকালে রকি ইন্টারভিউ দিতে চলে গেল। যাওয়ার সময় আমাদের চোখাচোখি হল। দুজনের চোখেই ছিল গত রাতের গোপন কথা। ও চলে যাওয়ার পর আমি আবার সেই আগের সুমনা হয়ে গেলাম, কিন্তু আমার মনের ভেতরে একটা গোপন কুঠুরিতে রকি আর সেই শীতের রাতের স্মৃতিটা চিরকালের জন্য বন্দী হয়ে রইল। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক গোপন নিষিদ্ধ গল্প। জানি না আপনারা কিভাবে নিলেন, কিন্তু মানুষের মন বড়ই বিচিত্র। কখন যে কি করে বসে তা কেউ বলতে পারে না।